এইটা এক ভদ্রলোক, বৃদ্ধ, 70 বছর, 70+ বয়স। তার ক্যান্সার হয়েছে, হ্যাঁ, ভয়াবহ ক্যান্সার ছড়ায় পড়েছে, ভয়াবহ আকার ধারণ করেছে। আসলে আমরা তো জানি ক্যান্সার যদি মানে থার্ড স্টেজে চলে যায়, মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে সেটা চিকিৎসাযোগ্য না। তার নিশ্চিত মৃত্যু, বলা যায় যে নিশ্চিত মৃত্যু। তো এরকম অসুখে মানে ক্যান্সার যার হয়েছে তার প্রচুর খরচ, প্রচুর খরচ। তারপরেও দেখা যাচ্ছে খরচ করে হোক আর যেভাবে হোক, সে যদি বেঁচে যায়, আল্লাহ বাঁচায় দেয়, তাহলেও তার মেনটেনেন্সের জন্য প্রচুর টাকা লাগে। হ্যাঁ, মানে গাদি গাদি টাকা কিন্তু খরচ হয়। তো বৃদ্ধ ব্যক্তিটি তার নিজের খরচ, মানে তার পরিবারকে তার উপরে যে খরচ করতে হবে, এই পেরেশানিতে পরিবারকে সে ফেলতে চায় না। আমি জাস্ট জিস্ট বলতেছি কেসটার। তো এজন্য, এবং মানে সে এটাও জানে যে পরিবারের লোকজন যদি বুঝে ফেলে যে তার সে অসুস্থ, তার অসুখ হয়েছে, কিন্তু তা যে ভয়াবহ আকার ধারণ করেছে এটা যদি পরিবারের লোকজন বুঝে যায়, তাহলে সরি তাহলে তার চিকিৎসার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়বে, তারা ছোটাছুটি করবে। তাদের মানে সে মুরব্বির জন্য তারা প্রয়োজন হলে তাদের সম্পত্তি সেল করে দিবে। এটাও সে সে ভালো করে জানে। এই জন্য সে তার বাসার কাউকে তার অসুখের বিষয়ে কথা বলে না, কোনো বিষয়ে বলে না। এখন তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে জোর করে নিজেকে কুল দেখাচ্ছে, প্রসন্ন দেখানোর চেষ্টা করছে, ভালো দেখানোর চেষ্টা করছে। সে যে সন্তুষ্ট আছে, ক্লাম আছে, সেইটা দেখানোর চেষ্টা করছে। তো কিভাবে দেখা করে, তার অ্যাডাপ্টেশন নানান ধরনের। সে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়ায় থাকে, যেমন বাসার ছোট যে বাচ্চারা আছে তাদের সাথে খেলাধুলা করে, মজা করে, ঠাট্টা করে। তো একটা পার্সন যদি ছোট বাচ্চাদের সাথে খেলা করে, আপনি নিজেরাই চিন্তা করেন, আপনারা নিজেরাই চিন্তা করেন এর অর্থটা কি দাঁড়ায়। একটা পার্সন ছোট ছোট বাচ্চাদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, এর অর্থটা কিন্তু এরকম যে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে তো আপনি খেলতে পারবেন না। ছোট বাচ্চাদের সাথে কি খেলা সম্ভব? কথা বলাই তো সম্ভব না। তার মন চাচ্ছে না, তারপরেও সে খাবার খাচ্ছে, একই সাথে টেবিলে বসে থেকে খাবার নাড়ছে, খাচ্ছে, খাবার গান করছে, নাটক করছে, অ্যাক্টিং করছে। তার মন চাচ্ছে না ফ্যামিলি যে গসিপ হয়, যে গল্প হয়, তার মধ্যে সে ঢুকে থাকতেছে, সবার মধ্যে থাকতেছে, যাতে কেউ তাকে জিজ্ঞাসা না করে যে আপনি কেন একাই থাকতেছেন, আপনি কেন আমাদের সাথে আসতেছেন না, আপনি কেন একাই ঘরে বসে থাকতেছেন। কেউ যদি একাই বসে থাকে এর অর্থ কি? এর অর্থ নিশ্চয়ই তার কোন একটা দুঃখ আছে, তার নিশ্চয়ই একটা কষ্ট আছে, কিন্তু সে তো হ্যাপিস। সে তার নিজের মধ্যে যে দুঃখ আছে সেটা অন্যের কাছে প্রকাশ করতে চায় না। কিন্তু ক্যান্সার যখন এই লেভেলে ছড়ায় যাচ্ছে, থার্ড স্টেজে চলে যাচ্ছে, বা অন্য কোনো অসুখ যখন ভয়াবহ আকার ধারণ করছে, তখন তো অল্প বিস্তার কষ্টের ভাব, পেরেশানির ভাব তো ওই ব্যক্তির মধ্যে তার আচার আচরণে প্রকাশ পাবেই। আপনি কি লুকাতে পারবেন? লুকানো কিন্তু যায় না, কারণ যতই অসুখ বাড়তে থাকবে, পেরেশানি কষ্ট বাড়তে থাকবে। তখন কি হয়? তখন অনেক পেরেশানি বা কষ্ট, আমি দুর্বল হয়ে গেলেও কিন্তু আমার চেহারা দেখে আপনি বুঝে ফেলবেন, আমার কথা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে ফেলবেন। হ্যাঁ, আমাদের
চেহারা বডি ল্যাঙ্গুয়েজে সেই কষ্টটা প্রকাশ পেতে থাকবে যে ওই ব্যক্তি পেরেশানির মধ্যে আছে, ওই ব্যক্তি কষ্টের মধ্যে আছে, তাই না? তো তার অবস্থা খারাপ দেখে বাসার লোকজন কিছুটা চিন্তিত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারা বারবার তাকে জিজ্ঞাসা করছে যে আপনার কি হয়েছে, বাবা কি হয়েছে, চাচা কি হয়েছে, দাদা কি হয়েছে, স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করতেছে, কিন্তু সে বারবারই ভালো থাকার নাটক করছে। সে সবাইকে যখন বারবার কথা টথা বলে তখন সবাইকে দূরে থেকে, এই তোমরা যাও যাও, আমার কিছু হয়নি, কিছু হয়নি, আমি ঠিক আছে, তোমরা এখান থেকে চলে যাও, আমার জন্য চিন্তা করো না, চিন্তা করতে হবে না। কেউ যদি তাকে জিজ্ঞাসা না করে তাহলে তো তার অসুস্থতার বিষয় কেউ বুঝতেও পারবে না, তাই না? কেউ কিন্তু বুঝতেও পারবে না। তো তার অ্যাডাপ্টেশনটা কি, সে সবার মধ্যে থাকতেছে, সবার কাছে যাচ্ছে, একাই থাকতেছে না। মানে কোম্পানি ডিজায়ার ফর, আমাদের উপরে আছে না, কোম্পানি ডিজায়ার ফর অ্যালং হোয়েন অ্যাগ্রাভেশন, তাই না? তো অন্যের আবার সে কি করছে, অন্যরা যখন অনেক বেশি প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, তখন আবার তাদের কাছ থেকে, নিজের কাছ থেকে তাকে তাড়ায়ও দিচ্ছে। তো এই পুরা যে গল্পটা বললাম, আপনি রুব্রিক্স নিলে গাদি গাদি রুব্রিক্স নিতে পারবেন। আমি আসছি, আমি এর আগেও আলোচনা করেছি গত দুদিন যে কি কি রুব্রিক্স আসতে পারে। তো এই যে ভাবনাটা, এই ভাবনাটা মাথার মধ্যে নেন। এই যে আমি এপিসের যে স্বরূপটা আলোচনা করলাম, এরকম ছাড়া কিন্তু আরো অনেক ধরনের ফ্যাসেট, আরো অনেক ধরনের ছবি, প্রতিচ্ছবি, রোগীর প্রতিচ্ছবি এপিসের কিন্তু আসে, এপিস আমাদের কাছে আসে। এই মেডিসিন কিন্তু অনেক ব্যাপকতা আছে। যদিও আমরা ছোট ছোট বিষয় দেখে প্রয়োগ করতে পারি, এর আসে, চলে আসে এবং রেজাল্টও অনেক ভালো পাওয়া যায়, ঠিক আছে? এর এপিসের মধ্যে অনেক রুব্রিক্স আছে, একটা রুব্রিক্সের সাথে একটা রুব্রিক্সের এত ইন্টার কানেকশন আছে। হ্যাঁ, এই ইন্টার কানেকশন গুলো মানে হতো যে আমি যদি আপনাদেরকে অনেকগুলো উদাহরণ দিতে পারতাম, 20টা 30টা 50টা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিয়ে দিতে পারতাম, তাহলে দেখবেন যে ছোট ছোট 3টা 4টা রুব্রিক্স বা 3টা 4টা ফ্যাসেট বা 3টা 4টা মেন্টাল স্টেট নিয়ে এপিস কত চমৎকার ভাবে আপনাদের কাছে আসছে। আমি আরেকটা উদাহরণ বলি, আপনাদের আপনাদের জন্য সুবিধা হবে। এই পার্সনটাও মোটামুটি 42 ইয়ার্স এই ব্যক্তির বয়স। তার দুই হাঁটুর দুই পাশে সেলুলাইটিস হয়েছে। সেলুলাইটিস কি বুঝেন? সেলুলাইটিস কাকে বলে? হোয়াট ইজ সেলুলাইটিস? কাসর ভাই, হ্যাঁ জি। সেলুলাইটিস মানে যেখানে আইটিস সেখানে আমরা বুঝি পেইন, সেল হলো টিস্যু, টিস্যুর ব্যথা, পেইন এই যেতে হুম টিস্যু পেইন এই এই হুম টিস্যুর পেন সাধারণত ব্যাকটেরিয়ার ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণে সেলুলাইটিস হয়। সেলুলাইটিসের ছবি কি পাওয়া যাবে? আচ্ছা, ছবি ছবি এখন আমি খুঁজে পাচ্ছি না। সেলুলাইটিস আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো হয়েছে কি, ওই পার্সনের যে জায়গায় সেলুলাইটিস হয়েছে, মানে দুই হাঁটুর এই দুই পাশটাতে সেলুলাইটিস হয়েছে, ওইখানে চামড়ার কালার নীলাভ হয়ে গেছে, হালকা নীলাভ রং ধারণ করছে। এবং ওই সেলুলাইটিসের পাশে ছোট ছোট ব্লিস্টার, ব্লিস্টার তো বোঝেন, পানিপূর্ণ, আমাদের যে ঘামাচি যেরকম হয়, ঘামাচির একটু বড় ফোড়া টাইপের হলে যেরকম হয়, ওরকম পানিপূর্ণ ফোড়া হয়ে গেছে। তো ওই জায়গার ওই নীলাভ, লালচে নীলাভ টাইপের জায়গা আর ওই রকম ফোড়া দেখলেই তো মনে হয় যে ওর বাপরে হেভি কষ্ট, হেভি পেইন, তাই না? আমরা এই যে মাঝে মধ্যে আমাদের হার্পিস জস্টার উঠে একটু গ্যাদ গাদা হয়ে যায়, ওটা দেখলেও তো আমাদের মনের বাপরে খুব কষ্ট হচ্ছে, জ্বর চলে আসে কষ্টে। মানুষ জ্বরটা বলে, মানুষ মনে করে যে জ্বরের কারণে ওই জিনিস উঠছে, আসলে তা না। হার্পিস জোস্টারের কারণে, মানে ওগুলো উঠছে বলে ওর যে যন্ত্রণা, ওর কারণে জ্বর হচ্ছে, আমরা উল্টাটা বুঝি। তো যাক, ওই জায়গার আশেপাশে ছোট ছোট ব্লিস্টারের মতো পানিপূর্ণ ফোড়া উঠেছে, ওই জায়গা আসলেই খুব কষ্টকর মনে হচ্ছে। রুগী বলছে যে 10-15 দিন হলো আমার বাম হাঁটুর কাছে প্রথমে ছোট ছোট কয়েকটা এরকম পানিপূর্ণ ফুসকুড়ি উঠে, সেটা তো অনেক ব্যথা হচ্ছিল,
আর 1 সপ্তাহের মধ্যে বাড়তে বাড়তে এগুলো বড় হয়ে গেল, 2 পায়ের একই জায়গায়, মানে ওই হাঁটুর ওই সাইডের অংশে হয়ে গেল। এর মধ্যে ব্যথা অনেক বেশি, এমনকি লুঙ্গি লুঙ্গি যদি ওই জায়গায় ঠেকে তাহলেও অনেক ব্যথা, মানে এত সেন্সিটিভিটি লুঙ্গি কাপড় বা প্যান্ট, তার যদি ওই জায়গাটা, ধরেন এটা হাঁটু, এখানে যদি এরকম করে লাগে তাহলে ওইটার পেন, অসহনীয় ব্যথা। তো এই ব্যথার মধ্যে মানে শুধু লুঙ্গি বলে না, কাপড় বলে না, এই বাতাস, আমি কাপড় চেড়ে হাঁটুর উপরে কাপড় তুলে আমি রাখলাম, বাতাস হচ্ছে, ফ্যানের বাতাস জোরে করে যদি ওখানে লাগে, এতই অসহনীয় পেন, যেগুলাকে এই ক্ষেত্রগুলোতে আমরা কি মেডিসিন দিই? কমন মেডিসিন, ক্লাসিক্যাল, হ্যাঁ থ্যাংক ইউ, হিপারসাল। এত সহনীয়, অসহনীয়, বাতাসও সহ্য হয় না। তাহলে আমাদের ট্রিট দ্য ডিজিজ করা যাবে না, ট্রিট দ্য পেশেন্ট করতে হবে, তাই না? হ্যানিম্যানিয়ান। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা নিয়ে আপনি কি কি করলেন? তো রুগী বলছে, কি আর করবো, এভাবেই আছি, কিছুই করিনি, ওষুধ টষুধ না কিছুই খাইনি। তো এই এগুলা নিয়ে আপনার কি ভাবনা কাজ করছে? কোনো ভয় বা কোনো টেনশন হচ্ছে কি? বলছে, না আমি এটা নিয়ে কোনো পরোয়া করি না, এগুলো নিজে নিজে হয়েছে, নিজে নিজে ঠিক হয়ে যাবে, এই জন্য আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। কি বলছে? নিজে নিজে যেহেতু হয়েছে, নিজে নিজেই চলে যাবে, এটা নিয়ে দুঃখী হয়ে, কষ্ট হয়ে, চিৎকার চেঁচামেচি করে করার তো লোক দেখানোর তো কোনো বিষয় না এটা। এজন্য আমি কোনো ওষুধই নেইনি, কোনো ওষুধই খাইনি, ডাক্তারের কাছেও যাইনি। তো রুগী যখন এই কথাগুলো বলছিল, তখন তার মনে হচ্ছিল তার এরকম কষ্টের অবস্থার মধ্যে তার মনটা অনেক প্রসন্ন ছিল, অনেক খুশি ছিল। আমরা কি বলছিলাম? রুব্রিক্স কি বলেছিলাম? ভুলে গেছি। চেয়ারফুল হিট ডিউরিং, চেয়ারফুল হিট ডিউরিং, ঠিক আছে, চেয়ারফুল হিট ঠিক আছে, বলেছিলাম এস্ট্যাসি, চেয়ারফুল হিট ডিউরিং, ঠিক আছে, অনেক রুব্রিক্স আসে, কিন্তু এটা হলো বেসিক্যালি এস্ট্যাসি, তাই না? এস্ট্যাসির কথা বললাম না? ঠিক আছে, এইটা কিন্তু আপনি আবার কন্টেন্ট মনে করেন না। আমি কন্টেন্ট রুব্রিক্সটা যখন পড়াইছিলাম খুব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম, এটা কিন্তু কন্টেন্ট না। হ্যাঁ, আমি দেখে নিলাম, কন্টেন্টের মধ্যে কিন্তু আপনার এপিস নাই, এটা কিন্তু কন্টেন্ট না। এটা এক ধরনের থটলেস, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এত কষ্ট, তারপরেও তার মনের মধ্যে এক ধরনের সুকুন, এক ধরনের প্রশান্তি ভাব আছে। তো রুগী বলছে, এই রুগী বেসিক্যালি একটা পীর সাহেবের মুরিদ। হ্যাঁ, তো রুগী বলছে যে আমার মানে হুজুরের আমার প্রতি একটা নেক দৃষ্টি আছে। হ্যাঁ, সবকিছুতেই তার একটা নেক দৃষ্টি আছে, আমার উপরে তার পুরোপুরি কৃপা আছে, বিষয়টা এরকম। এবং আমি তার এই নেক দৃষ্টির কারণে আমি পুরোপুরি আনন্দিত। দেখেন ডাক্তার সাহেব, আমি এই অবস্থায় তার কাছে যাওয়ার জন্য, তার দর্শনের জন্য আমি বাসে উঠলাম। তার বাসাটা আমার বাড়ি থেকে অনেক দূরে, বাসে যেতে হয়, আমি বাসে উঠলাম, বাসে অনেক ভিড় ছিল। আমি তো লুঙ্গির, মানে এই জায়গাটা লুঙ্গির কাপড় বা বাতাস ঠেকলেই তো আমি সহ্য করতে পারতাম না, কিন্তু এই বাসে অনেক ভিড় ছিল, আমার পায়ের এই অংশের সাথে যে কারো ধাক্কা লাগতে পারতো, যে কারো যখন তখন ধাক্কা লাগতে পারতো, কিন্তু একটুও ধাক্কা লাগলো না। এটা আমার হুজুরের একটা নেক দৃষ্টির কারণে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার হুজুরের কৃপা পেয়ে আমি আনন্দিত হচ্ছি, আমি প্রসন্ন হচ্ছি। মানে কি, সে যখন তার হুজুরের, তার পীর সাহেবের সান্নিধ্য পায়, তখন তার ভিতরে অনেক জয় তো আমরা বুঝি, উল্লাস, উৎফুল্ল, জয় ফিলিংস তার মধ্যে আসে। কিন্তু
কথা বলার সময় একটা জিনিস খেয়াল করছিলাম, সে কিন্তু ওই কাপড় লাগতেছে না, একটু করে লাফ মেরে মেরে হচ্ছিল, মানে হঠাৎ করে করে মনে হচ্ছে তার ব্যথাটা চিলিক পেরে পেরে উঠতেছিল, এই কারণে সে একটু করে ইয়ে হচ্ছে, মানে কাপড়টা ঠেকছে। কিন্তু সে কিভাবে বর্ণনা করলো সেটা দেখেন। তো ডাক্তার সাহেব, আমার তো আবার কিছু হয়ে যায়নি। কিছু মানে, কিছু বলতে কি বোঝাচ্ছেন? তো বলছে যে আমার ভিতরে আসলে অনেক নোংরা আবর্জনা হয়েছে, যেটা আমার হুজুরের কৃপায় এখন এখান থেকে বাড়িয়ে যাবে, এজন্য আমি আসলে কোনো দুঃখ করি না, এর জন্য আমার দুঃখ নাই, এই জন্য আমি মনে করেছি আমার কোনো ওষুধের প্রয়োজন নাই। বুঝতে পারছেন কি ধরনের স্ট্যাসি ফিলিং তার মধ্যে আছে? এখান থেকে কিন্তু আপনি অনেকগুলা রুব্রিক্সের কথা চিন্তা করতে পারবেন। যেমন কি আসে মাথায়, বলেন তো কি কি আসতে পারে, বলেন, আমি নিই রুব্রিক্স গুলা, বলেন কি কি আসতে পারে। আসতে পারে, ফেবুলাস কি আসতে পারে? বলেন ইয়েস অর নো। সুপারস্টিশিয়াস হতে পারে। তুমি অনেক দূরে চলে যাচ্ছ। ফেবুলাস আসতে পারে কিনা বলো, একদম ভাষা ভাষা। হ্যাঁ স্যার, আসতে পারে। তারপরে স্ট্যাসি তো দেখতেই পাচ্ছি, স্ট্যাসি ইসিএস স্ট্যাসি আসতে পারে। তারপরে প্রথমে সে ভালো ছিল, ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, ওয়েল সেজ হোয়েন ভেরি সিক আসতে পারে। আর সে বেসিক্যালি তার মধ্যে কি আছে, ভালো আছি বলছিল, তাই না? ডেলুশন ওয়েল হি ইজ, ডিইএল, ডেলুশন ওয়েল হি ইজ। আর কি আসতে পারে? তার এই পুরা অবস্থাটা কিন্তু একটা ডেলিরিয়াম স্টেপ, ডেলিরিয়াম ওয়েল ডিক্লেয়ার্ড, আমরা কিন্তু ওইদিকেও কিন্তু যেতে পারি, তাই না? আমরা এপিসকে পেয়ে যাচ্ছি পাশে, মানে বড় করা যাচ্ছে না, হ্যাঁ ও অনেকগুলো পাচ্ছে। এখন ডেলিরিয়ামের দিকে যেতে হবে, হ্যাঁ ডেলিরিয়ামের দিকে গেলে, মানে আমি বোঝাতে চাচ্ছি এই পুরা কন্ডিশনটা কিন্তু একটা এপিসের। ঠিক আছে, তাহলে সে আমার কাছে কেন আসলো? ওই যে একটা ভয় আমার আবার কিছু হয়ে যাবে কিনা, স্টার্টিং স্টার্টেল, এই স্টার্টেলের কারণে কিন্তু সে আমার কাছে আসছে। ঠিক আছে, তো যাক, এই পেশেন্টকে এপিসের লোয়ার একটা পটেন্সি 30, এক ডোজ দেওয়ার পরে তার ওই সেলুলাইটিসের যে ফোলাগুলা ছিল, ডিসকালারেশন ছিল এবং ফোসকাগুলা উইদিন 2 days একদম সব ঠিক হয়ে গেল। এক সপ্তাহের মধ্যে তার হাঁটু ইয়ে হয়ে গেল। এখন আমি যে জায়গা থেকে আলোচনায় আসতে চাচ্ছিলাম, যে ফেবুলাসটা কেন আসতে পারে, হোয়াই ফেবুলাস? ফেবুলাস বলতে আমরা কি বুঝি? ফেবুলাস হলো কোনো জিনিসকে বা কোনো বিষয়বস্তুকে সিরিয়াসলি না নেওয়া, এরকম অ্যাটিটিউড, তাই না? নাকি ভুল বললাম? জি জি, নট সিরিয়াস। হ্যাঁ, জি স্যার, জি স্যার। কোনো জিনিসকে সিরিয়াসলি নেয় না, যে ব্যক্তি কোনো জিনিসকে সিরিয়াসলি নেয় না সে ব্যক্তি তো অসুখকে গুরুত্ব সহকারে নিবে না। ফেবুলাসে থাকা পার্সনটা কি বলে? রোগী এসে বলে যে আমার 2 দিন থেকে জ্বর হয়েছে, আমি ওষুধ খাইনি, আমার মনে হয়েছে ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে, তাহলে টেনশন করবো কেন, ওষুধ খাবো কেন? তো এইরকম পার্সনকে ফেবুলাস কনফার্ম করার জন্য আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাহলে এখন ওষুধ নিতে আসছেন কেন? হোয়াই টুডে, আজকে কেন আসলেন? তখন পেশেন্ট কি বলবে? ডাক্তার সাহেব, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার চেম্বার দেখলাম, তাহলে তখন ভাবলাম যে ওষুধ নিয়ে নিই। আর এই পেশেন্টটা কি করলো? তার মনের মধ্যে ডাক্তার সাহেব এটা আবার কিছু হয়ে গেল না তো, এই ভাবনাটা যখনই আসলো তখন তার ফেবুলাসনেসটা চলে যায়, সে কিন্তু পেশেন্টের এই ডাক্তারের কাছে চলে আসলো, তাই না? ফেবুলাসের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের ইয়ে দেখি? এই পেশেন্ট গুলা কি করে?
এই পেশেন্ট গুলা বেসিক্যালি তার অসুখের প্রতি অনেক ক্যাজুয়াল অ্যাটিটিউড দেখায়। ক্যাজুয়াল মানে একদম ইন জেনারেল অ্যাটিটিউড দেখায়। এরকম পেশেন্ট অসুখকে অনেক বেশি গুরুত্ব দেয় না। এজন্য সচরাচর ডাক্তারের কাছে সে নিজে নিজে আসে না, কোনো ফ্যামিলি মেম্বার হয়তো তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা কিন্তু প্রায়ই শুনি যে রুগীরা এসে ধরেন বলতেছে যে ডাক্তার সাহেব আমার তো খুব মাথা ব্যথা। আমি কোনো ডাক্তারকে এ পর্যন্ত বলিনি যে আমার মাথা ব্যথা আছে। আমি ফার্মেসিতে গেছি, মাথা ব্যথা হলে ওষুধ নিয়েছি, নিয়ে কিনে খাইয়ে ফেলেছি, মাথা ব্যথা ভালো হয়ে গেছে, ম্যানেজ করে ফেলেছি। তো আজকে কেন আসলেন? তো ডাক্তার সাহেব আজকে আমি আসলে আসছি আমার বাবার ওষুধ নিতে। তো বাবার ওষুধ যখন নিতে আসলাম তখন ভাবলাম যে আমার মাথা ব্যথার ওষুধটা আপনার কাছ থেকে নিয়ে নিই। এই যে ভাবনা, এটা কিন্তু ফেবুলাস। মানে এখানে তার মাথা ব্যথাটা মুখ্য না, তার অসুখটা নিয়ে পেশেন্ট অতটা সিরিয়াস না। সে শুধুমাত্র পেন কিলার খেয়ে মাথা ব্যথা ম্যানেজ করে। ঠিক আছে, এই ধরনের পেশেন্ট ওষুধ খাওয়ায়, কথায় কথায় ওষুধ খাওয়াকে ঠিক মনে করে না। ডাক্তারের কাছে যাব, যে ওষুধ নিয়ে আসবো মাথা ব্যথার, এই এই বিষয়টা তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ হয় না। মানে অসুস্থতা নিয়ে ফেবুলাস পেশেন্টের অ্যাটিটিউড হয় অনেকটা ক্যাজুয়াল, কোনো ফর্মাল অ্যাটিটিউড হয় না। ঠিক আছে, তাহলে ফেবুলাসের কাছাকাছি আরো দুটো রুব্রিক্স আছে। একটা হলো কি হেডলেস, আর একটা হলো ইনডিফারেন্স। হোয়াট ইজ হিডলেস? যদিও হিডলেস এর মধ্যে এপিস নাই, ইনডিফারেন্সের মধ্যে এপিস আছে। হিডলেসটা কি? হিডলেস কেয়ারলেস। কারণ মনে আছে হিডলেস পাত্তাই কি? না দেওয়া, হ্যাঁ, পাত্তাই না দেওয়া। পাত্তাই না দেওয়া। আর সিয়ার, তাহলে ফেবুলাস কি হলো? ল্যাক অফ সিরিয়াসনেস, মানে হিডলেসটা ধরেন আপনি কোনো আম, উপদেশ দিলেন তাতে মোটে পাত্তাই না দেওয়া, আর পাত্তাই না দেওয়া, সিরিয়াসটা হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস। ল্যাক অফ সিরিয়াসনেস। আচ্ছা, তাহলে হিডলেস মানে হচ্ছে কোনো বিষয়ে গুরুত্ব না দেওয়া, তাই তো? ধ্যান না দেওয়া, কোনো ওয়ার্নিং, সে সিরিয়াসলি একটা ওয়ার্নিং দেওয়া হলো, সে অনুযায়ী সে সিরিয়াসলি কোনো অ্যাকশন নেয় না। সে সিরিয়াসলি অ্যাকশনটা নেয় না, এই কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার কোনো একটা নাতিজা হয়ে গেল, তার কোনো একটা ঝামেলা হয়ে গেল। তাহলে হেডলেস ব্যক্তি ইম্পর্টেন্ট বিষয়ে ধ্যান দেয় না, কিন্তু দেখা যাচ্ছে তার একটা বিপদ হতে পারত, এই বিপদ থেকে বাঁচা তার জন্য জরুরি। তো এরকম অবস্থাতেও এরা সাধারণত সচরাচর বেপরোয়া আচরণ করে। যেমন আমি মনে এর আগে বলেছিলাম যে ছোট বাচ্চা, তাকে বলা হয়েছে যে তোমার কাজগুলা ঠিক মতো করো, সে ঠিক মতো করে না। দেখা যাচ্ছে গ্লাস ভর্তি পানি খাচ্ছে, পানি খাওয়ার পরে গ্লাস যেখানে সেখানে ফেলে রাখতেছে, একদম দেখা যাচ্ছে টেবিলের ধারে ফেলে রাখতেছে। এই এত ধারে রাখছে যে পরবর্তীতে দেখা যায় কোনো না কোনো কারণে গ্লাসটা ভেঙে গেছে। আবার দেখা যাচ্ছে স্কুল থেকে ফিরে আসছে, এসে তার আইডি কার্ডটা এক জায়গায় ফেলে দিচ্ছে, জামা এক জায়গায় ফেলে দিচ্ছে, পেন এক জায়গায় ফেলে দিচ্ছে। পরের দিন সকালে উঠে ব্রাশ টাশ করে আর স্কুলের টাইম নাই, তাড়াহুড়ো আইডি আর খুঁজে পায় না, এটা খুঁজে পায় না, ওটা খুঁজে পায় না। পরীক্ষার আগের দিন দেখা যাচ্ছে আমরা কি করি, অ্যাডমিট কার্ড, তারপরে ওই যে আমাদের যে বক্স থাকে, বক্সের মধ্যে পেন, পেন্সিল, ক্লিপবোর্ড, এগুলো সবকিছু তো আমরা গোছায় রাখি। তো এগুলা যে পরীক্ষার সময় লাগে, প্রয়োজন, এই জিনিসগুলা গুছায় রাখতে হয়, এটা তার মধ্যে কাজ করে না। পরীক্ষায় টাইম হয়ে গেছে, আর দেখা যাচ্ছে আধা ঘন্টা আছে, এবার সে খুঁজছে অ্যাডমিট কার্ড কই, এই কই, ওই কই। এই অ্যাটিটিউড গুলো হচ্ছে হিডলেস। মানে ফেবুলাসে থাকা পেশেন্ট সিরিয়াসনেস বুঝে না। ঠিক আছে, এটা মানে গুরুত্ব যতখানি দেওয়া দরকার সে গুরুত্বটা সে দেয় না। আর হিডলেসে থাকা ব্যক্তি হচ্ছে বেপরোয়া। ঠিক আছে, তার যে জায়গায় মনোযোগ দেওয়া দরকার, যে জায়গায় ধ্যান দেওয়া দরকার, সেই জায়গায় সে ধ্যান দেয় না।
এবং হিডলেসে থাকা পার্সন তার এই যে বেপরোয়া টাইপ নেচার, এর কারণে সে নিজে তো বিপদে পড়ে, অন্যদেরকেও প্রবলেমের মধ্যে ফেলে দেয়। এটা হলো ফেবুলাস আর হিডলেস এর মধ্যে পার্থক্য। আর ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স কি? হোয়াট ইজ ইনডিফারেন্স? ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, আমরা ডিকশনারিতে জানি, তাই না? তো উদাসীন বুঝলে হবে না, ফেবুলাস মানে উদাসীন, ওই হিডলেস মানেও কোনো ডিকশনারিতে খুঁজে পাবেন উদাসীন, কিন্তু ওইভাবে ডিকশনারি মিনিং দিয়ে হবে না। ইনডিফারেন্স মানে হলো প্রায়োরিটি আলাদা, এখন তার প্রায়োরিটি অন্য কিছুতে, তার আশেপাশে যা কিছু আছে পরিস্থিতি সবকিছু সম্পর্কে তার ধারণা আছে, কিন্তু সে ওই দিকে ধ্যান দিচ্ছে না, অন্য কোনো দিকে দিচ্ছে। যেভাবে চলছে চলতে দাও, যেভাবে ঘটছে ঘটতে দাও। অসুস্থতার প্রতি উদাসীন, তার মানে অসুস্থতার জন্য তার যা যা কিছু করা প্রয়োজন সেটা সে উপলব্ধি করতে পারছেন না, ঘুরে ফিরে কিন্তু ফেবুলাসের মতনই হয়ে গেল, তাই না? তো আমাদেরকে বুঝতে হবে ইনডিফারেন্সটা কিরকম। আমি এই উদাহরণটা ইনডিফারেন্স পড়াতে গেলে দিই সব সময়। সেটা হলো, ধরেন আপনার বিয়ে হয়েছে, বিয়ের পরে আপনার বউ আপনার কাছে, এটা আলাদা কিছু ডেফিনেটলি। বিয়ের আগে আপনার মা ছিল, একটা আলাদা গুরুত্ব রাখতো আপনার বাবার থেকে। এবার যখন বউকে নিয়ে আসলেন, এবার বউ আলাদা একটা গুরুত্ব পাওয়া শুরু করলো। আপনার কি প্রয়োজন, আপনি কি পছন্দ করেন, আপনার আপনার বউ আপনাকে সেই গুরুত্বটা দেওয়া শুরু করলো। আপনার কি প্রয়োজন, আপনার কি ভালো লাগে, আপনার কি পছন্দ, কি টাইপের খাবার, আপনি কি সমস্যা হচ্ছে, কি করলে আপনি ভালো থাকবেন, সব বিষয়ে সে খেয়াল রাখা শুরু করলো আপনার বউ। ঠিক আছে, আমি বউয়ের দিক দিয়ে উদাহরণটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে সে আপনার মন বুঝে, আপনার নাম ধরে ডাকার আগেই সে বুঝে যায় যে আপনি তার কাছ থেকে পানি চাচ্ছেন না খাবার চাচ্ছেন না তার কোনো সেবা নিতে চাচ্ছেন, সে বুঝে যাচ্ছে। তার মানে বউ আপনাকে মানে আপনাকে গুরুত্ব দিল। এরপরে ধরেন আপনার একটা বাচ্চা হলো, ঠিক আছে, এবার আপনার একটা বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে বউয়ের কাছে আপনার আর বাচ্চার মধ্যে একটা ইনডিফার তৈরি হয়ে গেল। আপনার ক্ষেত্রে বইয়ের একটা ইনডিফার হয়ে গেল, একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। এখন ধরেন যে আপনার বইয়ের কাছে আপনি কিছু চাচ্ছেন, সে বাচ্চাকে ধরেন দুধ খাওয়াচ্ছে বা বাচ্চার পরিচর্যা করছে, তখন সে বলে এই তুমি নিজে খাও, ওখানে খাবার রাখা আছে বেড়ে খাও। বাচ্চা কাঁদছে, তাকে খাওয়াতে হবে, বাচ্চাকে থামাতে হবে। এবার আপনি বললেন যে আমার শার্টটা কোথায়, টাইটা কোথায়, খুঁজে পাচ্ছি না। এবার বউ বলবে যে আমি বাচ্চাকে দোল দিচ্ছি, তুমি খুঁজে নাও, আলমারিতে দেখো। তাহলে আপনার বউ হয়ে গেল কিন্তু আপনার প্রতি ইনডিফারেন্স, তার এখন কনসেন্ট্রেশন কিন্তু বাচ্চার উপরে। এইভাবে ধরেন একটা বছর গেল, দুটা বছর গেল, দ্বিতীয় বছরে আপনার আরেকটা বাচ্চা আসলো, দ্বিতীয় বছরে আপনার আরেকটা বাচ্চা হলো। তখন এই আপনার এই বউ যে প্রথম সন্তানের উপরে খুব টেক কেয়ার করতেছিল, এবার নতুন বাচ্চা হয়, সে এবার তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সেও যদি কিছু চায়, মা এটা দাও, খেলনা দাও, হ্যান দাও, তুই ওদিকে যা, বাবার কাছে যা, আর আপনি চাইলে তো আপনার কথা শুনবেই না। তাহলে বড় বাচ্চার প্রতিও আপনার বউ কিন্তু ইনডিফারেন্স হয়ে গেল। তার মানে এই নয় যে সে কারো যত্ন নিচ্ছে না, সে কিন্তু ছোটটার যত্ন ঠিকই নিচ্ছে, শুধুমাত্র তার অ্যাটেনশন, তার প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে ছোট বাচ্চাটা এখন তার প্রয়োজন সবচেয়ে বেশি, বড়টা তো বড় হয়ে গেছে। তাহলে ইনডিফারেন্সের বিষয়টা বুঝলেন? ইনডিফারেন্সের ক্ষেত্রে প্রায়োরিটিটা আলাদা হবে। ইনডিফারেন্স মানে সে এটা নয় যে সে কিছু জানে না, সে অবগত আছে। কিন্তু ফেবুলাসের ক্ষেত্রে সরি, সে জানে, বুঝে, কিন্তু ওটার কোনো গুরুত্বই দিবে না, ওর কোনো ইয়েই নাই। আর এখানে সে একটাতে কিন্তু গুরুত্ব দিচ্ছে, প্রায়োরিটি সে আলাদাতে কিন্তু থাকতেছে। তো কিরকম একটু উদাহরণ দিই, যে রুগী আসছে পাইলসের সমস্যা নিয়ে, সাথে খুব ব্লিডিং হচ্ছে। দেখুন ডাক্তার সাহেব, দেখেন দেখেন আমার
ব্যথাটা আগে ভালো করেন, রক্তটা যাচ্ছে যাক, পাইলসের ফোলা আছে থাক, ওটা পরে দেখা যাবে, আমার ব্যথাটা আগে ভালো করেন। আমি মনে হয় আর্সেনিক পড়াতে যে এটা বলেছিলাম, আর্সেনিকের শেড। রোগীর কাছে গুরুত্ব কি পাচ্ছে? ব্যথাটা, তার দ্রুত ব্যথা রিকভার করতে হবে, তাড়াতাড়ি ঠিক করতে হবে, কারণ ব্যথাটা তাকে কষ্ট দিচ্ছে। রক্ত পরে দেখা যাবে, ফোলাটা পরে দেখা যাবে, আগে তার মাথার মধ্যে কাজ করছে ব্যথাটা ঠিক করতে হবে। তাহলে প্রায়োরিটি কোথায় হলো? প্রায়োরিটি ব্যথা। তাহলে এটা হলো ইনডিফারেন্স। ব্যথাকে প্রায়োরিটি দিয়ে সে অন্য গুলার প্রতি ইনডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরকম ইনডিফারেন্সের তো অনেক সাব রুব্রিক্স আছে, ইনডিফারেন্স রিকভারি আছে, ইনডিফারেন্স আরো অনেকগুলা ইনডিফারেন্স আছে। এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা, আমি জাস্ট ইনডিফারেন্স বোঝানোর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সরি, এপিসমেলের আমি একটা রুব্রিক্স বলেছিলাম এন্টিক প্লেইং। এন্টিক প্লেইং তো আপনারা বুঝেছেন। আজকে আরো দুইটা রুব্রিক্স বলতেছি, চেয়ারফুল ড্যান্সিং লাফিং সিঙ্গিং উইথ। চেয়ারফুল ড্যান্সিং লাফিং সিঙ্গিং উইথ। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টিক প্লেইং চিলড্রেন ইন। অ্যান্টিক প্লেইং চিলড্রেন ইন মানে কি? খুশি হলে এপিস তার উল্লাস মানে চেয়ারফুল ভাবটা কি করে? হেসে নেচে গিয়ে এক্সপ্রেস করে, খুব উৎফুল্ল হেসে, তার এক্সপ্রেশনটা এরকম থাকে। আর এপিস বাচ্চারা প্রায় বেকুবের মতন আচরণ করে, বোকার মতন আচরণ করে। কেন? যাতে লোকজনের দৃষ্টি তার দিকে যায়। দুই পায়ে দুটা জুতা পড়েছে, ঠিক আছে, উল্টা করে পড়েছে, ছোট বাচ্চা উল্টা করে কাপড় পরেছে, প্যান্টটা মাথায় দিয়ে আছে, এই টাইপের ইয়ে করে। এইগুলাই হলো অ্যান্টিক, মানে এটা কিন্তু সচরাচর বাচ্চারা করে না। প্যান্টটা মাথায়, প্যান্টের ইয়েতে মাথায় করে দিয়ে সে মজা করতেছে, এটাও কিন্তু অ্যান্টিক প্লেইং। অদ্ভুত টাইপের। অ্যান্টিক মানে কি? অ্যান্টিক মানে যার আমরা অ্যান্টিক পিস বলি। অ্যান্টিক পিস মানে কি? ওই রকম জিনিস আর নাই, তাই না? আমরা ওই যে অ্যান্টিক কালেকশন বিভিন্ন শপে আমরা যাই। এপিসের আরেকটা আমি মনে বলেছিলাম, লাফিং সিরিয়াস ম্যাটার ওভার। এরা গুরুগম্ভীর সিরিয়াস বিষয়ের উপরে তারা হেসে দেয়। আপনি ধরেন যে তাদেরকে এক্সামিন করতে গেলেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, আপনি এক্সামিন করতে গেলেন, ধরেন যে এটা স্ট্যাথো নিয়ে আপনি তার কাছে এক্সামিন করতে গেলেন, যদি কেমন মিলা হয় তখন কি করবে? স্ট্যাথো, এটা ভালো লাগছে, স্ট্যাথোর মতন, এটা স্ট্যাথোর মতন দেখতে। লাগাতে গেলেন, কি করলো? লাগাতে গেলেন, কি করলো? কেমন মিলা ভুলে গেছেন? তো দুদিন আগে পড়ালাম। চিল্লাবে স্যার, মানে না, তুমিও মনে রাখছো না। স্যার হাত সরি দিয়ে স্যার, ভুলে গেছি। হ্যাঁ, ডক্টর কাউসার হোসেন বলেন। হাত দিয়ে সরিয়ে দিবে, লাগাতে হ্যাঁ, দিবে না। তাই না? জি স্যার। আর স্টেমিনিয়াম কি করবে? স্টেমিনিয়াম ভয় পাবে, সে আগে মাছ- ডাক্তার ওঠা মাত্রই শুরু হয়ে গেল, তাই না? জি স্যার। আর এপিক্স কি করবে? অ্যান্টিক প্লেইং চিলড্রেন, এপিক্স কি করবে? লাফিং সিরিয়াস ম্যাটার ওভার। এপিক্স কি করবে? যখন আপনি দেখি বাবা, আপনি যখন স্ট্যাথো ধরলেন, এটা স্ট্যাথো, এটা মনে করেন তার বুক ধরলেন, মনে হচ্ছে কুতকুতি শুরু হয়ে গেছে। আপনার এক্সামিন টেবিল আমাদের নাই, আপনার আছে হয়তো, আপনি শুতে বললেন, দেখি তো বাবা, শুরু করে দিল হাসি। বাবা দেখি তোমার টনসিলটা দেখবো একটা, এই যে হাসি, এই অ্যাটিটিউড গুলা সে করা শুরু করে দেবে। লাফিং অ্যাকশন at his own, আমাদের আরেকটা রুব্রিক্স আছে, লাফিং অ্যাকশন at his own, লাফিং oneself। ঠিক আছে? এপিস পেশেন্ট নিজের করা অ্যান্টিক
যে অ্যাটিটিউড গুলো আছে এর কারণে তার নিজের উপরে আবার হাসি চলে আসে। এই এক রুগী এসে বলতেছে যে ডাক্তার সাহেব, আমি যখন পেন্সিল দিয়ে আঙ্কেল আমি যখন পেন্সিল দিয়ে একটু একটু প্রেসার দিয়ে যখন লিখি বা ছবি আঁকাই তখন এই নিফটা ভেঙে যায়। পেন্সিলে যে লিডটা থাকে সামনের নিফ, আপনারা কি বলেন, নিফ বলে তাই না, নিফটা ভেঙে যায়। তখন না আমার এত হাসি পায়, মানে কি এটা একটা ফুলিশ আচরণ, কিন্তু সেটা করার পরেও সে হাসে। আবার সিনিয়র রুগী বলতেছে ডাক্তার সাহেব আমি না রান্না করার সময় তরকারিতে অনেক লবণ দিয়ে দিচ্ছি, এই বেশি লবণ দেওয়ার পরে আমার মধ্যে হাসি চলে আসে, আমি না খুব হেসে ফেলি, এটা আমি কি করে ফেলেছি, আমি তো এতই লবণ দিয়েছি যে আমি নিজেই খেতে পারবো না, এটা নিয়ে আমার হাসি চলে আসে। এই যে এই টাইপের অ্যাটিটিউড গুলা এপিসের মধ্যে আমরা পাই। আমার একটা ভুল হয়ে গেছে, আমার এপিস নিয়ে আসলে আমার লেকচারটা ওইভাবে রেডি করা ছিল না। হ্যাঁ, এপিসের আমরা ডক্ট্রিন অফ সিগনেচার যদি দেখতাম, এপিসের 5-6টা না প্রায় 10টার মতন ডক্ট্রিন অফ সিগনেচার আছে। আপনারা যদি এপিসের লাইফ সাইকেল যদি মানে পড়েন বোঝেন, আমার অভিজ্ঞতা আছে, আমার এক স্যার মধু এপিকালচার মানে মধু চাষের উপরে পিএইচডি করছিলেন, তো তার পিএইচডি কাজে আমি ফিল্ডে ছিলাম আর কি। আমাদের এখানে কেশরহাট বলে একটা জায়গা আছে, ওখানে অনেক মধু চাষ করা হয়, আপনার বিশেষ করে সরিষার ফুলের সময়। তো তখন আমি ওখানে ছিলাম, রাত্রি যাপন করতে হতো, দেখতাম। তো ওইখানে অভিজ্ঞতা অনেক বেশি। তো আপনারা নিজেরাও জানেন যে মৌমাছির লাইফ সাইকেল, মৌমাছি কি করে, মৌমাছির ইয়ের মধ্যে কি কি থাকে, কলোনিতে একটা রানী মৌমাছি থাকে, কিছু কর্মী মৌমাছি থাকে, কিছু পুরুষ মৌমাছি থাকে, তাই না? আর মৌমাছি এক একজন একা কাজে ব্যস্ত থাকে, এক একজনের কাজ কিন্তু স্পেসিফিক, তাই না? তো রানী মৌমাছির সাথে যখন মিটিং হয়, মানে মিলন করতে যায় বংশ বিস্তারের জন্য, তখন অনেকগুলো পুরুষ মৌমাছি কিন্তু রানীর পিছনে উড়ে আর কি, এক ধরনের ফ্লাই বলে, ওগুলোর নাম আমি এখন ভুলে গেছি। তো ওই ফ্লাই করে একটা উড়ান দেয়, তখন অনেক পুরুষ মৌমাছি তার পেছনে কিন্তু যায়। ওদের মধ্যে কিন্তু কম্পিটিশন চলে যে কে রানীর কাছে যাবে, কে রানীর কাছে যাবে। হ্যাঁ, তো ওই ওই জায়গা থেকে কিন্তু এটা কিন্তু একটা অ্যাম্বিশন ইনক্রিজ এবং কম্পিটিশন, আমাদের রুব্রিক্স আছে অ্যাম্বিশন ইনক্রিজ কম্পিটিটিভ, এই বিষয়টা কিন্তু এপিসের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এবং ওর মধ্যে জেলাসি আছে। আমি সুযোগ পেলে এই ডক্ট্রিন গুলো নিয়ে আলোচনা করবো, খুব মজার, এগুলো মনে রাখার জন্য সুবিধা। হ্যাঁ, তো ওই যে কম্পিটিশন, এই কম্পিটিশন কিন্তু এপিস পার্সনের মধ্যেও পাওয়া যায়। এপিসের আরেকটা রুব্রিক্স আছে এর সাথে খুব কাছাকাছি সামঞ্জস্যপূর্ণ, খুব ভালোভাবে যায়, সেটা হচ্ছে চেয়ারফুল পাসপারেলেশন ডিউরিং। চেয়ারফুল পাসপারেলেশন ডিউরিং। হ্যাঁ, এপিস কি করছে, অ্যাম্বিশন ইনক্রিজ মানে কি, অন্যের সাথে মোকাবেলা করতেছে, তাকে নিজেকে শ্রেষ্ঠত্ব বা উন্নত প্রমাণ করার জন্য, এটার একটা ইনক্রিজ, তার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে। আর পরের রুব্রিক্সে কি বললাম, চেয়ারফুল পাসপারেলেশন ডিউরিং। পাসপারেলেশন মানে কি, আমরা কাকে বলি পাসপারেলেশন বাংলায়? ঘাম 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 ঘাম। ঘাম কি, হোয়াট ইজ ঘাম? ঘামকে যদি আমরা সূক্ষ্মভাবে বুঝতে চাই তাহলে কি বোঝা যাবে? ঘাম তো একটা ডিকশনারি মিনিং, কিন্তু ঘামকে আমরা সূক্ষ্মভাবে খুব ডিপ লেভেলে যদি ঘামের অর্থটা করি তাহলে কি দাঁড়াবে বলেন দেখি? হোয়াট ইজ ঘাম? পাসপারেলেশন, হোয়াট ইজ পাসপারেলেশন? এনিওয়ান? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নেন। ঘাম হচ্ছে এমন একটা ফ্লুইড, এমন একটা তরল পদার্থ, এমন একটা ডিসচার্জ, যাই হোক আপনি ফ্লুইডই লেখেন। পাসপারেলেশন হলো ওই ফ্লুইড যা আমরা কঠোর পরিশ্রম করলে আমাদের শরীর থেকে বের হয়। আমরা যদি কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের শরীর থেকে এই ঘাম ফ্লুইড আকারে বের হয়। তো এই জায়গা থেকে কি বোঝা যায়, এই জায়গা থেকে এর ব্যাখ্যাটা কি আসে, যতক্ষণ না এপিস পেশেন্ট তার পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে পারে ততক্ষণ না সে
খুব খুশি এবং উৎসাহিত অনুভব করে। এটাই হলো চেয়ারফুল পার্সপিরেশন ডিউরিং। আমি বুঝাতে পারলাম? যতক্ষণ না এপিস পেশেন্ট তার পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে পারছে, ততক্ষণ মানে তখন সে খুশি এবং উৎসাহিত অনুভব করবে। পেশেন্ট এসে বলবে যে আমি আমার মানে একটা পেশেন্ট বলছে যে আমি আমার কলিগকে চ্যালেঞ্জ করেছি যে এই বছর আমি প্রমোশন পাবোই পাবো, আমি পাবো, তুমি পাবা না। এটা আমি আমার কলিগকে চ্যালেঞ্জ করেছি। তো এটা করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি। তারপরে এয়ার ক্লোজিং এ আমি এমন একটা প্রেজেন্টেশন তৈরি করছি, করে বসকে দিই। বস সেটা দেখে অনেক প্লিজড হয়ে সে আমাকে প্রমোশন দিয়ে দিয়েছে। এই বিষয়টাতে আমি অনেক খুশি হয়ে গেছি এবং পরবর্তীতে আরো ভালো কাজ করব, এরকম উৎসাহ আমার মধ্যে, উদ্দীপনা আমার মধ্যে তৈরি হয়েছে। এটাই হলো চেয়ারফুল পার্সপিরেশন ডিউরিং। তো এপিসের এটা একটা আলাদা সাইড। আবার দেখা যাচ্ছে বিভিন্ন অসুস্থ মানে অসুখের মধ্যে এপিস বিভিন্ন বিভিন্ন অ্যাটিটিউড তার মধ্যে প্রকট হয়। যখন সে আনন্দ অবস্থায় না থেকে বরং দুঃখের মধ্যে দিয়ে যেতে থাকে, তখন সে এক ধরনের আচরণ করে। দেখা যাচ্ছে সে শান্ত থাকতেছে, একাই থাকতেছে। হ্যাঁ, আবার যখন দেখা যাচ্ছে তাকে বারবার প্রশ্ন করা হচ্ছে, তখন সে ক্ষেপে যাচ্ছে, চিৎকার করে উঠছে, রেগে যাচ্ছে। তার যে যারা দেখাশোনা করে তাদের উপরে সে নারাজ হয়ে যাচ্ছে। সে এতই নারাজ হয়ে যায় যে তার কাছে দূরে সরায় দেয়, ঘর থেকে বের করে দেয়। কিন্তু আজকের লেকচারের শুরুর দিকে কি বললাম? কোম্পানি ডিজায়ার, বরং একাই থাকলে তার বেড়ে যায়। কিন্তু একটা লেভেলে দেখা যাচ্ছে সে এরকম করতেছে, একটা মেন্টাল স্টেটে সে এরকম করছে। যখন তার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করা বা অন্য কোনো প্রশ্ন তাকে করে করে বিরক্ত করা হচ্ছে, তখন সে কিন্তু নারাজ হয়ে যাচ্ছে, সে বাইর করে দিচ্ছে, হ্যাঁ আমাকে বিরক্ত করো, যাও এখান থেকে, আমি ভালো আছি। তো বিরক্ত হয়ে মেজাজ কিটমিট কিটমিট কসমস করে করে অন্যদেরকে তাড়িয়ে দেওয়ার দুইটা কারণ থাকে। এপিসের ক্ষেত্রে দুটা কারণ থাকে। একটা হলো বারবার জিজ্ঞাসা করার কারণে তার পেরেশানি বেড়ে যাচ্ছে, আর দ্বিতীয়টা হলো প্রশ্ন করায় সে তো কোনো অ্যান্সার দিবে বা জবাব দিবে, এটাতে তার অসুস্থতার কথাটা অন্যরা জেনে যাবে, যেটা সে মোটেই চায় না। এই কারণেও সে কিন্তু বিরক্ত হয়ে অন্যদেরকে তাড়ায় দেয়। ঠিক আছে, আরেকটা ছোট্ট কেস একটু শেয়ার করি। এই বাচ্চার বয়স 7 বছর। গত 2 বছর থেকে একদম শীতের ঠিক আগ দিয়ে মানে ভাদ্র মাস, ভাদ্রর পরপরই আর কি, তার মাথায় অনেক চুলকানি উঠে, একদম এক্সিমার মতন তৈরি হয়ে যায়। একদম মাথা মানে গিজ 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 করে অনেক চুলকানি হয়। তো এরকম প্রায় 6-7 বছর ধরে প্রতিবারই সে অ্যালোপ্যাথি ওষুধ খায়, মলম মাখে, খেয়ে ঠিক হয়ে যায়। শীতের সময়টা চলে, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু এবার আর তার হচ্ছে না। এই জন্য সে আর পরে অ্যালোপ্যাথির কাছে যায়নি। ওষুধ এবং মলম মেখে তো তার ঠিক হচ্ছে না, বরং তার সব সময় চুলকানি আরো বেশি হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, মানে 5-6 বছর আগে বা 7 বছর আগে তার যখন প্রথম হয়েছিল, তখন অল্প জায়গায়, ধীরে ধীরে ওটা বাড়তে বাড়তে পুরা মাথাটা ছড়াই গেছে। তো এবার হয়েছে কি, তার চুলকানি মাথায় তো হয়েছে, সাথে সাথে তার শরীরও লাল হয়ে যাচ্ছে, এবং শরীরে ওরকম এক্সিমার মতন কিছু নাই, কিন্তু লাল হয়ে যাচ্ছে এবং ওগুলাও চুলকায়, পাগলের মতন চুলকায়। এখন এই বাচ্চার মলম লাগানোর জন্য তার মা যদি তার গায়ে হাত দেয়, তখন সে অনেক মানে রেগে যায়, অনেক বিরক্ত হয়ে যায়। এই ওষুধ দিয়ে কিছু হয় না, এই ইয়েতে হয় না, আমি এটা কেন লাগাবো? তো সে আর এলোপ্যাথি ডাক্তারের কাছেও যেতে চায় না, কারণ এর আগের বার ডাক্তার তাকে ইনজেকশন দিয়েছে, দামি ইনজেকশন দিয়েছে, প্রায় 25,000 টাকা না কত হাজার টাকার ইনজেকশন দিয়েছে, কাজ হয়নি। তার কথা হলো ইনজেকশন দিয়ে কাজ হচ্ছে না, মলম মাখিয়ে কাজ হচ্ছে না, তাহলে আমি এটা লাগাবো কেন?
এখন রুগীর বাচ্চাটার অভিভাবক যখন আমার কাছে চিকিৎসা করাতে নিয়ে আসছে, সে তো আর 7 বছরের, সে তো আর এলোপ্যাথি হোমিওপ্যাথি বোঝে না। সে এসে চিৎকার করে বলছে, এই আমাকে কেন এখানে নিয়ে আসছো, আমার দরকার নাই, আমার এই দরকার নাই, আমি এই ডাক্তার চলবে না, আমি ডাক্তারের কাছে আসবো না, ডাক্তার যান, আমি এখানে নাই। তো যাক, অভিভাবকরা বলছে যে আপনার কাছে জোর করে নিয়ে আসলাম, জোর করে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে বসলেন, সে কিন্তু গজমজ গজমজ করছে। তো তার নেচার সম্পর্কে জিজ্ঞাসা করায় তার মা বলছে যে আমার আরো 2টা মেয়ে আছে, তো এ যখন ওর বোনদের সাথে থাকে, হ্যাঁ, শোয়ার সময় যদি তাদের সাথে থাকে, তখন সে ভালো থাকে, সে অত চুলকায় না, তাদের সাথে খেলাধুলা করে। এবং সে যখন স্কুলেও যায়, তার অনেক বন্ধু, স্কুলে সবার সাথে সে মেশে, অনেকের সাথে সবার সাথে তার বন্ধুত্ব, সবার মধ্যে যখন থাকে সে তখন ভালো থাকে, সবকিছু ঠিকঠাক থাকে। দেখেন ছোট বাচ্চা সাবকনসিয়াস মাইন্ডেও কিভাবে কাজ করে, অন্যদের সাথে থাকে তখন সে ভালো থাকে, সবকিছু ঠিকঠাক। সে বাসায় ফিরে আসলো, সবার সাথে ভালো ব্যবহার করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু যখনই মা বলতেছে, আমি তাকে মলম মাখাতে যাই, ওষুধ খাওয়াতে যাই, তখনই সে দুর্ব্যবহার করা শুরু করে, খারাপ ব্যবহার করা শুরু করে। তো তার চুলকানি অনেক বেড়ে গেছে, এত বেড়ে গেছে, চুলকাতে চুলকাতে সকালবেলা উঠে দেখি চুলকায় চুলকায় একবার খাম করে ফেলে, মাথা তো খাম করে, শরীরও খাম করে ফেলে, যেগুলো বিছানাতে দাগ হয়ে থাকে। ঠিক আছে, তো এই এই ছিল কেস। আরো বড় কেস, আমি মানে জাস্ট থিম বললাম। এখান থেকে আমরা যে রুব্রিক্স গুলা নিতে পারি, আমি রেপার্টরি একটু শেয়ার করি। যে রুব্রিক্স নিতে পারি সেটা হচ্ছে ইরিটেবিলিটি, সেন্ট ডক্টর, আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, সেন্ট ডক্টর হোম সেজ হি ইজ নট সিক, আমার কিছু হয়নি, তুমি চল যাও, আমি এখানে থাকবো না। সে ইরিটেট, প্রচন্ড বিরক্তি। তারপরে আমরা নিতে পারি কি, ফেয়ার পেইনস অফ, ফেয়ার পিনস অফ, ঠিক আছে। আর সে সবার সাথে মিশে, সবার সাথে এ করে। অ্যাফিবিলিটি, অ্যাফিবিলিটি আমি প্রথম দিনই বলেছিলাম, অ্যাফিবিলিটি, ঠিক আছে। এগুলো তো থেকে গেছে, এগুলো মুছে দিতে হবে। তো এই বাচ্চাকে, যেহেতু স্কিন ডিজিজে আমরা 50 মিসিমালটাকে একটু ইয়ে মনে করি, মানে ইজি মনে করি, ঝামেলা কম মনে করি, আমরা কাপিং পদ্ধতিতে দিই। তো তাকে M1 থেকে স্টার্ট করে জাম্পিং করে M1, M3, M5, M7 যে সে কমপ্লিটলি কিওর হয়ে যায়, ধীরে ধীরে একদম ঠিক হয়ে যায়। তো আমি যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো থেকে এপিসের মূল বিষয়টা কি, আমি আসছি রুব্রিক্স গুলো ব্যাখ্যায় আসছি। এপিসের মূল বিষয় কি, সে নিজে দুঃখী, পেরেশান, অসুস্থ, সবকিছু সত্ত্বেও সে তার সামনে যদি কেউ আসে তখন সে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে এবং সবার সাথে মিশে, বাড়ির সবার সব কাজ করে। এরকমটা করে কারণ সে বুঝতে দিতে যায় না যে সে কতটা অসুস্থ, অন্যরা যাতে বুঝতে না পারে, এজন্য সে এই কাজটা করে। এটাই তার অ্যাডাপ্টেশন। অ্যাফিবিলিটি কি, অ্যাফিবিলিটি হচ্ছে ফ্রেন্ডলি নেচার। এই ফ্রেন্ডলি নেচারের কারণে পেশেন্ট সবার সাথে খুব সহজে মিশে যেতে পারে, সবার সাথে খুব সহজে কথা বলতে পারে, তাই তো। আর ফেয়ার পিনস অফ, এর খুব কাছাকাছি 2টা রুব্রিক্স আছে, এই 2টা রুব্রিক্স না ইয়ে করলে আসলে ইয়ে হবে না, এগুলা দিয়ে হয় আর কি, আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফেয়ার পিনস পয়েন্টেড শার্প থিংস অফ। ওই ইনজেকশন দেওয়া হয়েছে কারণ ওই ডাক্তার খারাপ, আমাকেও সে খারাপ মনে করতেছে। রুব্রিক্সটা কি বললাম,
হেয়ার পিনস পয়েন্টেড শার্প থিংস অফ। আর দ্বিতীয়টা কি, সেন্সিটিভ স্টিল পয়েন্টস ডাইরেক্টেড টুয়ার্ড হার। তাহলে কি, পিন শার্প পয়েন্টেড, আমি এইটুকু বুঝাই, পিন তো বুঝেন, পিন শার্প পয়েন্টেড থিংস এর মানে কি, এর মানে হচ্ছে তীক্ষ্ণ এবং ধারালো জিনিস যেটা ফুটে গেলে বা বিঁধে গেলে তীব্র ব্যথা হয়, প্রচন্ড ব্যথার অনুভূতি হয়। যেমন ধরেন যে একটা সুই, একটা আলপিন, একটা তীর, একটা সেফটি পিন, হ্যাঁ, এগুলা কি, এগুলা হলো পয়েন্টেড অবজেক্ট, মানে যেগুলা বিধে যায়, তাই না, পয়েন্টেড অবজেক্ট। এইটা যখন আপনার শার্প পয়েন্টেড অবজেক্ট, মানে যেটা একদম ঢুকে যায়, তো এইটা থেকে তার ভয় হয়ে যায়। আর পরের রুব্রিক্সে সেন্সিটিভ স্টিল পয়েন্ট। স্টিল মানে কি, হোয়াট ইজ স্টিল? স্টিল তো আমরা জানি, স্টিল চিনি না, স্টিল নির্মিত, স্টিল হচ্ছে খুব শক্তিশালী এবং মজবুত, মজবুত সাবস্টেন্স। তাহলে দুটো রুব্রিক্সে কি বলছে, এপিস সেসব জিনিস ভয় পায় যেগুলো খুব শার্প, শক্তিশালী। তো এইটাকে আপনি সূক্ষ্মভাবে যদি বুঝেন কোন জায়গায় ইউজ করবেন, আমরা কোন জায়গায় ইউজ করতে পারবো সেটা আমি বলতেছি। এপিস এসব জিনিস ভয় পায়, মানে এমন ভয় পায় যদি কোনো কথা বা ইশারা তার দিকে হয়, সেটাও তার কাছে এরকম পয়েন্টেড, পিন, শার্প মনে হয় এবং স্টিলের সমান শক্ত মনে হয়। কেউ যদি তার দিকে ইশারা করে, তাকে তাক করে, তাকে নির্দেশ করে, তখন সে অনেক খারাপ ভাবে এফেক্টেড হয়, অনেক সেন্সিটিভ, এটা নিয়ে তার মধ্যে ভয় থাকে। কিরকম, পেশেন্ট এসে বলবে, পেশেন্টরা বলবে যে ডাক্তার সাহেব, আমার বোনের জন্য আমি যতই করি না কেন সে আমাকে কথা শোনায়, আমি আমার যদি জানও খুলে দিই, জান আমার কলিজাও যদি তার সামনে উপস্থাপন করি, সে আমাকে কথা শোনাবে, তার কথা আমাকে খুব খুব খারাপ ভাবে কষ্ট দেয়, আঘাত দেয়। এজন্য ডাক্তার সাহেব আমি তার সাথে কথা বলা ছেড়ে দিয়েছি। আমি জাস্ট উদাহরণ বলতেছি। আমার সাথে এমন ভাবে কথা বলে, তার কথা মনে হচ্ছে যে আমাকে খোঁচা দেয়, আমার ভেতরে কষ্ট দেয়, খুব খারাপ ভাবে আঘাত দেয়, এজন্য আমি তার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছি। আবার পেশেন্টরা এসে বলে যে যখন আমার বাসায় কোনো প্রবলেম হয় তখন সবাই আমার দিকে আঙ্গুল তোলে, এই করেছে, বিশেষ করে আমার বাবা খুবই রাগী, সবাই ভয় পায়, একটু কিছু হলে তো তার নিশানা সবসময় আমার দিকেই থাকে। আর তার মুখ থেকে যে কথাগুলা বাড়ায়, যে আনপ্লিজেন্ট ওয়ার্ড, কর্কশ ওয়ার্ড, গালি, যাই হোক, যেটা বাড়ায় সেগুলো আমার জন্য হয়, এগুলো আমাকে না ডাক্তার সাহেব খুবই আপসেট করে বলে। এটাই সেন্সিটিভ, এটাতে আমি ভয়ে থাকি, এটাই ফেয়ার। দেখেন কোন জায়গায় পিনের কথা আর কোন জায়গার জিনিস আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি, খালি সূক্ষ্ম ভাবনাটা যদি বুঝতে পারেন। এরপরে আমি যে রুব্রিক্সটা নিয়েছিলাম ওটা ব্যাখ্যা করে শেষ করতেছি। আপনাদের একটু টেস্ট নিই, দেখি আপনারা কেমন পাচ্ছেন, ভালো করে শুনেন। রুগী বলছে আমি একদম ঠিক আছি, আমার শুধুমাত্র এই কোমরে একটু ব্যথা করছে। রুগী কি বলছে, আমি একদম ঠিক আছে, আমার এই শুধুমাত্র এই কোমরে একটু ব্যথা করছে। মানে পেশেন্ট জানে ব্যথার অর্থ হলো তার বডির নর্মাল ফাংশনিং এ কোনো কাজ করছে, কিন্তু এই পেশেন্টের কাছে এটা মনে হচ্ছে যে ওভারঅল ভালো, এই শুধুমাত্র এই কোমরে একটু ব্যথা করতেছে, আমি একদম ঠিক আছি। তো এখান থেকে আমরা প্রথম, অনেক রুব্রিক্স আসে, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটিতে কোন রুব্রিক্সটা নিতে পারি? ব্যথা কিন্তু ডিলুশন পোর, কেন? স্যার শর্ট অফ সামথিং এর সাথে না যেন না, তুমি ফিলিংসটা অন্যদিকে, যাচ্ছে। তুমি পোর গুলাই ফেলেছো। আমি তো বলেই দিলাম, রুগী বলছে কি
আমি একদম ঠিক আছি। ওয়েল সেজ হি ইজ ওয়েল, যদিও সে সিক, হোয়েন ভেরি সিক, তার কোমরের ব্যথা আছে বলেই তো সে আমার কাছে আসছে। সিম্পল কথাতে এই রুব্রিক্স কিন্তু আনা যায়। অনেক মানে অনেক ভার্সন নিয়ে যদি তুমি চিন্তা করতে যাও তখন কিন্তু মিসগাইডেড হওয়ার চান্স আছে। এই রুব্রিক্সে কি হচ্ছে, রুগী তার ইলনেসের কথা জানে, মানে তার অসুস্থতার কথা জানছে, মানছে যে হ্যাঁ আমি মানতেছি যে আমার কোমরের ব্যথা আছে, কিন্তু তারপরেও সে বলছে আই এম ভেরি সিক, এই সরি আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। রুগীর ভাষায় আমি একদম ঠিক আছি, এটা ভালো করে মাথায় নিয়ে নাও। আচ্ছা আরেকটা টেস্ট নিই। রুগীর অবস্থা খারাপ দেখে আশেপাশের লোকজন বুঝতে পারতেছে যে সে কতখানি অসুস্থ, তারপরেও জিজ্ঞাসা করার পরে পেশেন্ট বলতেছে যে আমি পুরোপুরি ভালো আছি। রুব্রিক্স কি হবে? হ্যালো, কি হবে রুব্রিক্স? আশেপাশের লোকজন বুঝতে পারছে যে খুব অসুস্থ, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি খবর, না আমি ভালো আছি, আমি পুরোপুরি ভালো আছি। কি হবে রুব্রিক্স? ওয়েল সেজ ওয়েল সেজ হোয়েন ভেরি সিক। ঘটনা কিন্তু একই, কথার ভাঁজটা আলাদা। আমি বারবারই বলি যে নোয়াখালীর ভাষা এটা বললে কিন্তু অন্যরকম শোনাবে, কিন্তু ভাবনাটা বুঝে আমাদেরকে রুব্রিক্সের দিকে যেতে হবে যদি আমরা রুব্রিক্স ধরে পেশেন্ট ট্রিটমেন্ট করতে চাই। তো এখানে কি, এই কথার মধ্যে কি, এখানে পেশেন্ট ছাড়া অন্যের দৃষ্টিতে রুগীর অনেক অসুখ আছে, কিন্তু রুগী বলছে যে না আমি ভালো আছি, আমার কিছু হয়নি। ঠিক আছে, আরেকটা টেস্ট নিই। সিয়ামের জন্য এতগুলা টেস্ট নিতে হচ্ছে, নাহলে ওই খালি উল্টাপাল্টা অনেক বেশি শিখে ফেলছে, উল্টাপাল্টা আরেক দিক থেকে আরেক দিকে চলে যায়। পেশেন্ট বলছে, ভালো করে বুঝেন, ভালো করে শুনে অ্যান্সার দেন, সিয়ামা উত্তর দিবা, সবাই, সবার জন্য উন্মুক্ত। পেশেন্ট বলছে এই সর্দি কাশির জন্য আমি কখনো ওষুধ খাই না, এগুলো কোনো অসুখ হলো নাকি? এরকম তো হতেই পারে, নাক দিয়ে কিন্তু পড়ছে, ঝরছে, আর আমার মতন একটু পরপর কাশি দিচ্ছে। আমি বুঝাতে পারলাম? সর্দি কাশির জন্য আমি কখনো ওষুধ খাই না, এগুলো কোনো অসুখ হলো নাকি? এরকম তো হতেই থাকে। কি হবে? স্যার একই রুব্রিক। একই রুব্রিক্স, স্যার এটাই ফ্রাইবুলাস। এটা ফ্যাবুলাস। আচ্ছা, আর দ্বিতীয় কেউ, তৃতীয় কেউ ট্রাই করেন। নেগলেক্টেড। নেগলেক্টেড। আচ্ছা, চতুর্থ কেউ? ইনডিফারেন্স। ঠিক আছে, ইনডিফারেন্স। চতুর্থ কেউ? আচ্ছা, এইটা হলো ডেলুশন ওয়েল হি ইজ। ডেলুশন ওয়েল হি ইজ কিভাবে? কারণ এখানে পেশেন্টের অনুযায়ী সর্দি কাশি হাঁচি যাই হোক, বা ধরেন চুলকানি বা যে অসুখই হোক, এগুলা কোনো অসুস্থতাই না, এগুলার জন্য ওষুধ খায় নাকি? আমি তো ঠিকই আছি। এজন্য সে, এগুলা তো অসুখ না, এজন্য সে নিজেকে অসুস্থ মনে করছে না, বরং নিজেকে সুস্থ সবল মনে করছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হাসি কাশি ইয়ে দিচ্ছে। আমি বুঝাতে পারলাম ভাবনাটা? কি মাথায় ঢুকলো? হ্যাঁ না বলেন একটু, জি 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 জি। চিন্তা জি স্যার। করেন ডেলুশন হলো কিনা। তো পেশেন্ট বলছে, আরেকটা রোগীর কথা বলতেছি, পেশেন্ট বলছে আরে ভাই আমার কি হয়েছে, কিছুই তো হয়নি। আপনারা সবাই কান খুলে ভালো করে শুনে নেন, আমি পুরোপুরি সুস্থ, আমার কিছু হয়নি। তো পেশেন্টের রিলেটিভরা বলছে পেশেন্ট সাধারণত এরকম ব্যবহার করে না, কিন্তু এখানে পেশেন্ট কিন্তু বলেই দিচ্ছে যে সে ঠিক আছে। ঠিক আছে, তো এই ইয়ের উপরে রুব্রিক্স কি হবে? এই ভাবনার উপরে রুব্রিক্স কি হবে? আমি ভাষ্যদের রুব্রিক্স পছন্দ করি না, ভাবনাদের William রুব্রিক্স। declares he is well. হ্যাঁ, হ্যালো, Sir, declare Delirium করে will declare she is. declare. হ্যাঁ, থ্যাংক ইউ, এবার আপনারা পেরেছেন, ধন্যবাদ। ডেলিরিয়াম ওয়েল ডিক্লেয়ার্ড
শি ইজ। আমি আরেকটা রুব্রিক্স একটু বলবো, তাহলে আমার ওই ইয়ের ব্যাখ্যাটা হয়ে যাবে আগের কেসের। এটা হলো ইরিটেবিলিটি সেন্ট ডক্টর সোম সেজ হি ইজ নট সিক। ঠিক আছে, পেশেন্ট ডাক্তারকে দেখেই চিৎকার করে বলতেছে যে এখানে আমাকে এখানে কেন নিয়ে আসছো, অথবা ডাক্তারকে দেখে বলছে ডাক্তার কে কে ডাকছে, তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আমি কি অসুস্থ, আমার কি হয়েছে, আমার কিছু হয়নি, ডাক্তার সাহেব প্লিজ আপনি এখান থেকে চলে যান তো, আমার কিছু হয়নি, এরা শুধু শুধু আপনাকে ডেকে হয়রানি করছে। ঠিক আছে, এটা হলো ইরিটেবিলিটি, বিরক্তি, ইরিটেবিলিটি সেন্ট সেন্ট ডক্টর হুম সেজ হি ইজ নট সিক। ঠিক আছে, এর কাছাকাছি আরেকটা রুব্রিক্স আছে, সেটাও একটু বলে দিই। সেটা হচ্ছে অবস্টিনেট নাথিং দ্য ম্যাটার উইথ হিম, অবস্টিনেট নাথিং দ্য ম্যাটার উইথ হিম, ডিক্লেয়ার দেয়ার ইজ, ডিক্লেয়ার দেয়ার ইজ। অসুখের সময় অসুখ নিয়ে অন্যরা যতই বুঝাক বাবা তোমার এটা অসুখ, এটা অগ্রাহ্য করা যাবে না, চলো ডাক্তারের কাছে যাই, উনি অনেক ভালো ডাক্তার, উনি ইনজেকশন দেয় না কিছু না, না আমি যাব না। পেশেন্ট এপিস পেশেন্ট এই জেদ ধরে রাখে, না আমার কিছুই হয়নি, আমি যাব না। সে সবাইকে ডেকে বলে, ও সবাইকে ডাকে, আমি আজকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার কোনো অসুখ নাই। তাহলে এটা এক ধরনের অবস্টিনেট জেদ, সবাই বলতেছে, তার মুরব্বীরা বলতেছে, কারো কথা সে শুনছে না। আরেকটা এপিসের সিঙ্গেল রুব্রিক্স আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে ইনডিফারেন্স অ্যাপাথি ম্যাটার সেজ নাথিং ইজ দা ইন টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার কিন্তু সবিরাম জ্বর চলতে থাকে, এপিস পেশেন্ট টাইফয়েড জ্বরেও এটা বলে যে আমার কোনো প্রবলেম হয়নি। টাইফয়েড জ্বর কি 10 দিন ধরে পড়ে আছে, 10 দিন ধরে 102 ডিগ্রি জ্বর, 7 দিন ধরে 102 ডিগ্রি জ্বর, তারপরে সে বলবে যে না আমার কোনো প্রবলেম হয় না, আপনারা দিয়ে দেখেন। সে তার অসুখের দিকে ধ্যান দেয় না, অসুখের দিকে খেয়াল করে না, তার কাছে মনে হয় যে না এটা কোনো অসুখই না, জ্বর তো এমনি হতেই পারে, অনেকে 3 দিন হয়, আমি হয়তো একটু দুর্বল তাই 7 দিন হচ্ছে, 10 দিন হচ্ছে। এরকম হলে এটা নিয়ে কি ভাববো, এটা নিয়ে ভাবনার কিছু নাই, যখন বেশি কষ্ট হবে তখন দেখা যাবে। এটা হলো এপিসের টাইফয়েডের সময়ের ভাবনা। ঠিক আছে, আপনারা এপিস দিয়ে দেখবেন। বোঝা গেল? এরপরে আরেকটু আলোচনা করি, কয়েকটা 3-4টা রুব্রিক্স একটু বলি। সেটা হলো, আমি সেট দিয়ে দিচ্ছি, এখানে দেখেন, এখানে প্রথম রুব্রিক্সটা আছে অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট হিজ, ফ্যামিলি নিয়ে দেখেন এপিসের কর্মকাণ্ড, অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট হিজ। চেকিং ফ্যামিলি ম্যাটার্স, মাত্র একটাই ওষুধ, চেকিং, চেকিং চেক করা, চেকিং আমি ব্যাখ্যায় আসছি, চেকিং ফ্যামিলি ম্যাটার্স অ্যাবাউট, মাইন্ড অ্যাবজর্ব ফ্যামিলি ম্যাটার্স ইন, দুটো মাত্র ওষুধ। ডালকামারা, ডালকামারা খুব চমৎকার মেডিসিন, ডালকামারা আমি পড়াবো দেখেন। তারপরে কি, বড় ট্রাবলস অলওয়েজ ফাইন্ড ট্রাবলস, এটা মনে আমি বলেছিলাম, ধার করে নিয়ে আসে তার ট্রাবলস। তো এপিস পেশেন্ট সারাদিন শুধু তার পরিবারের বিষয়ে চিন্তা করে। ধরেন এপিস পেশেন্ট অফিসে গেছে, অফিসে বসে থেকে ফোন করবে, ক্ষণে ক্ষণে ফোন করবে, জিজ্ঞাসা করবে বাচ্চারা কি করছে, স্কুলে গেছে, স্কুল থেকে ফিরছে কিনা, আবার চেক করে, আজকে চেক করবে আজকে টিফিন দিয়েছো তো, কি টিফিন দিয়েছো, কেন পুষ্টি করে ডিম দিতে পারোনি, একটা ডিম দাওনি। ওয়াইফকে ফোন দিচ্ছে, অফিসে আছে খোঁজ নিচ্ছে, বাসার অন্যরা সবাই খেয়েছে কিনা, তার বৃদ্ধ বাবা মা টাইম মতো ওষুধ খেয়ে, ডায়াবেটিসের ওষুধটা খেয়েছে তো, প্রেশারেরটা খেয়েছে তো। ঠিক আছে, পেশেন্ট তার বাসার সাথে রিলেটেড সব বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে। শুধু এটুকুই না, অন্যদের প্রবলেম সম্পর্কেও সে জিজ্ঞাসা করে, এবং অন্যরা যদি কষ্টে থাকে তাদের সে কষ্টগুলো সে তার ঘাড়ের উপরে নিয়ে নেয়, যেন অন্যদের কষ্ট তার কষ্ট, সে সেটা নিয়ে সেটার জন্য কাজ করার চেষ্টা করে। তো একটা পেশেন্ট হয়েছে কি, ছোট করে গল্প বলি, পেশেন্ট তার বোনের বিয়ে দিয়েছে একটা ভালো ফ্যামিলিতে। তো এই শাশুড়ির সাথে ওর বোনের বনিবনা হয় না, প্রতিদিনই কথা কাটাকাটি। তো একদিন শাশুড়ি ফিজিক্যালি টর্চার করে ফেলছে। তো
তো ওই মানে বোনের জামা মানে বোনের হাজবেন্ড এগুলা নিয়ে কোনো কিছুই করে না, প্রতিবাদও করে না, অনেক কিছু ফ্যামিলি পর্যায়ে সালিশ টালিশ হয়েও কিছু হয়নি। পেশেন্ট বলছে এই আমার বোনকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তো একদিন আমি আমার বোনকে বললাম তুই তোর হাজবেন্ডকে তালাক দিয়ে চলে আয়, বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে চলে আয়। সিম্পল জিনিস বুঝেন, আমি কেস টেকিং বলতেছি না, সে অন্য কিছুই ইয়ে করলাম, তুই হাজবেন্ডকে তালাক দে, তুই বাচ্চা কাচ্চা নিয়ে চলে আয়। এর এর যে ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো তা না, সে নিজের ফ্যামিলি চালাতে হিমশিম কাটছে, তারপরে বোনকে সে ডেকে নিয়ে আসছে। এপিস এপিস এরকমটা করে। বোরোয়িং বোরোয়িং ট্রাবলস অলওয়েজ ফাইন্ড ট্রাবলস। ঠিক আছে, এইভাবে সে নিয়ে আসে। এখানে তার বোনের চিন্তায় সে কি করছে, হাজবেন্ড থেকে ডিভোর্স দিয়ে দে, হাজবেন্ডকে তালাক দিয়ে দে, এই অ্যাডভাইসটা সে দিয়ে দিল। এটাও কিন্তু ডিভোর্স দিয়ে দে এই চিন্তা আমি আমি আমার বোনকে যখন বলবো, তার মানে কি তার সংসারটা ভেঙে দিলাম না? আমি ভেঙে দিলাম তো, তাই না? এই ভেঙে দেওয়া মানে, এই ভেঙে দেওয়া মানেটা কি? ব্রেকিং থিংস। দেখেন ব্রেকিং থিংস এর মধ্যেও কিন্তু এপিস আছে। এত চমৎকার হোমিওপ্যাথি, আপনি রিপোর্টারি পড়া জানলে দেখবেন এত সুন্দরভাবে ফর্মুলা মিলে যায়, কিন্তু আপনি যদি জোর করে টেনে এনে ডেলুশন পোর লাগাই দেন তাহলে কিন্তু আর মিলাতে পারবেন না। খুব সিম্পল ভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে ডেফিনেটলি দেখবেন যে একটার সাথে একটা জুড়ে থাকে, একটা রুব্রিক্সের সাথে একটা রুব্রিক্স জুড়ে থাকে, একটা ভাবনার সাথে একটা ভাবনা জুড়ে থাকে।